নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টকসের বিশেষ পর্বে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা যে বিষয়ে কথা বলবো তা হলো গর্ভাবস্থায় অ্যানিমিয়া। যদিও শুনতে খুব অবাক লাগে, কিন্তু এটি খুব কমন একটি সমস্যা। আমি স্টুডিওয়ে আমার সাথে পেয়েছি প্রফেসর ডক্টর প্রদীপ মিশ্র মহাশয়কে। আজকের এই কথোপকথন আমরা ওনার সঙ্গে এগিয়ে নিয়ে যাব এবং প্রশ্ন উত্তর পর্বের মধ্য দিয়ে জানবো যে গর্ভ অবস্থায় যে অ্যানিমিয়া হয় তার সঠিক প্রতিকার কি এবং কিভাবে এটিকে এড়িয়ে চলা সম্ভব। নমস্কার স্যার। নমস্কার, আমার নাম প্রদীপ মিশ্র। আমি এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবে আছি। তো আজকে আমাকে গর্ভাবস্থায় যে রক্ত স্বল্পতা, অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি আমরা ইংরেজিতে বলি, সেইটার ব্যাপারে কিছু বলতে বলা হয়েছে। তো এই যে প্রথমে এই রোগের ব্যাপ্তিটার ব্যাপারে একটুখানি বলে দিই। আমাদের দেশে যত মহিলারা আছেন, শুনতে অবাক হলো এটা ঘটনা যে 40% মহিলারা কিন্তু রক্ত স্বল্পতায় ভোগেন। এবং যারা প্রেগনেন্সি যখন আসে তখন দেখা যায় তাদের মধ্যে অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি এর ইনসিডেন্স অলমোস্ট 40%। এবং কখন আমরা বলবো অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি? সাধারণভাবে নন প্রেগনেন্ট কন্ডিশনে মেয়েদের ক্ষেত্রে যখন হিমোগ্লোবিনের ম্যাক্স অপটিমাম লেভেল হচ্ছে 12 গ্রাম পারসেন্ট, 11-র নিচে নেমে গেলে তখন আমরা অ্যানিমিয়া বলা হয়। কিন্তু ইন প্রেগনেন্ট কন্ডিশনে 10-এর নিচে নামলেই, 10 অবধি আমরা অ্যালাউ করতে পারি, 10-এর নিচে নামলেই আমরা বলি যে সে অ্যানিমিক হয়ে গেছে। 10 থেকে 8 হচ্ছে মাইল্ড, 8 থেকে 6 হচ্ছে মডারেট, 6-এর নিচে হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া। এখন অ্যানিমিয়া রোগের গুরুত্ব কতখানি আর একটা তথ্য আপনাদের দিলে ভালো করে বুঝতে পারবেন যে আমাদের দেশে যত ম্যাটার্নাল মর্টালিটি রেট, মানে জন্ম হওয়ার সময়, বাচ্চাদের জন্ম দেওয়ার সময় যেসব মায়েদের মৃত্যু হয়, সেই সংখ্যাটার মধ্যে যদি দেখা যায় অ্যানিমিয়া ইটসেলফ responsible for 20% of maternal mortality and indirectly responsible for another 20% of the maternal mortality rate. So this is the significance and importance of treatment and management of the anemia in pregnancy. So next হচ্ছে যে এটা কেন হয়। অ্যানিমিয়া ইন প্রেগনেন্সির অনেকগুলো কারণ আছে। আমাদের দেশের যেমন নিউট্রিশনাল অ্যাসপেক্ট আছে, যেমন তারা যথেষ্ট পরিমাণে যে আয়রন ট্যাবলেট বা আয়রন যেটা খাবারের সঙ্গে যায় সেটা অ্যাডিকুয়েট হয় না। তারপরে হুকওয়ার্ম ইনফেস্টেশন আছে, এছাড়াও রিপিটেড চাইল্ড বার্থ আছে, এরকম অনেকগুলো ফ্যাক্টরস আছে। কিন্তু মোস্ট কমন ফ্যাক্টর হচ্ছে যে সাধারণভাবে মেয়েদের যেহেতু আয়রন লসটা ছেলেদের তুলনায় বেশি, নর্মাল যে ডায়েটে দেখা যায় যে একটা প্রেগনেন্ট ওমেন কিন্তু নর্মাল প্রসেসেই অ্যানিমিক হতে বাধ্য, যদি না সে আলাদা করে আয়রন ট্যাবলেট তাকে দেওয়া হয়। তো আমাদের এটা নর্ম হওয়া উচিত যে এভরি প্রেগনেন্সি মাস্ট বি প্ল্যান্ড প্রেগনেন্সি, কোনো আনপ্ল্যান্ড প্রেগনেন্সি হবে না। তো প্রেগনেন্সি আসার আগে যে কাউকে দেখতে হবে যে সে যেন কোনো ক্রনিক ইলনেস না থাকে, যেমন ডায়াবেটিস হোক, প্রেশার হোক, হাইপারটেনশন হোক, হোয়াট এভার ইট মেবি, বা তার অ্যানিমিয়াও যেন না থাকে। তাহলে কি করতে হবে? তাকে আগে চেক করে দেখে নিতে হবে হোয়েদার শি ইজ অ্যানিমিক অর নট। তো ইফ ইট ইজ অ্যানিমিক, তার ট্রিটমেন্ট করাতে হবে, স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে বা ডাক্তারের কাছে যেতে হবে। তার অ্যানিমিয়ার কারেকশান কী, কেন অ্যানিমিয়াটা হচ্ছে সেই কারণটা দূর করতে হবে এবং অ্যানিমিয়ার ট্রিটমেন্টটাও করতে হবে। কারণ হুকওয়ার্ম ইনফেস্টেশন হলে তাকে কৃমির ওষুধ খাওয়াতে হবে এবং রক্ত হওয়ার ওষুধ দিতে হবে যাতে তার অ্যানিমিয়া কারেকশান হয়ে যায়। সেরকম মানে যে কারণের জন্য হচ্ছে তার জন্য অন্য কোনো ক্রনিক ইলনেস থাকে, ধরুন টিউবারকুলোসিস ট্রিটমেন্ট করতে হবে, প্লাস হচ্ছে তাকে আয়রন ট্যাবলেটও দিতে হবে যাতে তার অ্যানিমিয়া কারেকশান হয়ে যায়। এবার প্রেগনেন্সি অবস্থায় যদি তাকে একটা নন প্রেগনেন্ট ওম্যান, সে যদি প্রেগনেন্সি অবস্থায় কোনো আয়রন ট্যাবলেট না নেয়, সে কিন্তু অ্যানিমিক হতে বাধ্য। কেননা তার যে একটা পেটে বাচ্চা বড় হবে, তার আয়রন ডিমান্ড সে তো মায়ের কাছ থেকে নেবে। স্বাভাবিক যে খাবারের মধ্যে থেকে সেই আয়রনের চাহিদা মিটবে না। তো তাকে কি করতে হবে? গভর্নমেন্ট, এটা হুয়ের রেকমেন্ডেশন আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হেলথের রেকমেন্ডেশন আছে যে 100 দিন অন্তত 100 মিলিগ্রাম করে এলিমেন্টাল আয়রন নিতে হবে। স্যার, কিভাবে বোঝা যাবে যে একজন গর্ভবতী মা অ্যানিমিয়ায় ভুগছেন? কিভাবে বোঝা? রাইট কোশ্চেন, খুব পার্টিনেন্ট কোশ্চেন। এটা হচ্ছে দিস ইজ এ ম্যান্ডেটরি রুল, প্রত্যেকটা প্রেগনেন্ট মাদারের হিমোগ্লোবিন চেক করতে হবে। আমি যখনই দেখবো তার 10-এর উপরে আছে, ঠিক আছে, ভালো,
11 হলে তো সবচেয়ে ভালো, কিন্তু 10 হলেই আমাকে অ্যালার্ট হতে হবে, এবং 10-এর নিচে নামলেই সে অ্যানিমিক। আচ্ছা, অ্যানিমিয়া গর্ভবতী মা ও গর্ভের সন্তানের উপর কি ধরনের প্রভাব পড়ে? হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে তার সন্তানের উপর কী কী প্রভাব পড়ে। 1 নম্বর হচ্ছে, মায়ের যদি মানে হেলথ যদি ভালো না থাকে, তার সন্তানের হেলথ ভালো হবে না, তার গ্রোথের রিটার্ডেশন হবে। হ্যাঁ, তার মানে মায়ের অ্যানিমিয়া হলে, অ্যানিমিয়া ইটসেলফ শুধুমাত্র যে মেশিনটাকে ধ্বংস করে না, মেশিন নারীকেও ধ্বংস করে। কীরকম? তা মায়ের শরীরের প্রত্যেকটা সেলে বা টিস্যুতে অক্সিজেনেশন কম হবে, তার ফলে কী হবে, সেই যে লেস অক্সিজেনেশন, সে বাচ্চার উপর গিয়ে প্রভাব পড়ে, বাচ্চার গ্রোথটা হ্যাম্পার্ড হবে, তার মানে প্রিম্যাচিওর ডেলিভারি হতে পারে, আইইউজিআর মানে ইন্টারউটেরিন গ্রোথ রিটার্ডেশন হতে পারে, প্রিটার্ম লেবার হতে পারে, তার প্রিএক্লাম্পটিক টক্সিমিয়া, যেটা মানে খুব খারাপ অসুখ, সেটা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এরকম অনেকগুলোই কমপ্লিকেশান অ্যানিমিয়া ইটসেলফ দেখা যায় যে থাকলে বেড়ে যায়। আর মায়ের দিক দিয়ে যেটা হবে, মায়ের ইল হেলথ হবে। মা একটা সামান্য একটু ব্লিডিং সেটা টলারেট করতে পারবে না, যেটা অল্প একটু মাত্রা হলে, যেটাকে আমরা পিপিএইচ বলি, সেটা কোনো মা টলারেট করতে পারলো। নন অ্যানিমিক হলে সেই যে কোলাপস করে যাবে, সঙ্গে সঙ্গে ব্লাডটা না করলে তার এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তো অ্যানিমিয়া ইন প্রেগনেন্সির গুরুত্ব এখানটাই, যে এটাকে সবসময় আগে থেকে এটা খুব সহজে চিকিৎসা করা যায়, এবং করলে আমরা বহু মৃত্যু এড়াতে পারি, মায়েদের মৃত্যু এড়াতে পারি। স্যার, গর্ভাবস্থায় অ্যানিমিয়া প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, যেটা আপনি বলছেন যে বহু জোরকে আমরা বাঁচাতে পারবো? নাম্বার 1, ডায়েট মাস্ট বি ব্যালেন্স ডায়েট, এবং ইট শুড রিচ ইন প্রোটিন অলসো, নট অনলি প্রোটিন, ফ্রুটস, এইসবগুলো থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে যে ইন কমন যে কজগুলো, সেগুলো যেন থাকলে হবে না। ব্লিডিং পাইলস থাকলে তার চিকিৎসা করতে হবে, হুকওয়ার্ম থাকলে তার চিকিৎসা করতে হবে। এছাড়া তাকে রেগুলার আয়রন সাপ্লিমেন্টেশন করতে হবে। রেগুলার আয়রন সাপ্লিমেন্টেশন, প্রথম 3 মাস তার বমি টমি থাকে, সে নিতে পারে না, কিন্তু প্রথম 3 মাস কেটে গেলে পরবর্তী 6 মাস বা 6.5 মাস তাকে রেগুলার আয়রন ট্যাবলেট দিয়ে যেতে হবে। এটাতেই তার আয়রন যে রক্ত স্বল্পতা সেটা ঠিক হয়ে যাবে। স্যার, গর্ভাবস্থায় কোন কোন খাদ্য গর্ভবতী মায়ের জন্য প্রয়োজনীয়, যাতে তার এই যে সমস্যা তৈরি হচ্ছে রক্তাল্পতা, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। যে দেখা গেছে যে কোনো লিফি ভেজিটেবলস, যে কোনো যেগুলো অঙ্কুরিত ছোলা, শাক সবজি, ছোট মাছ, মাংসের মেটে, হ্যাঁ, এইগুলো সবই দে আর ভেরি রিচ ইন আয়রন। কাজেই তার খাদ্যর মধ্যে যদি প্রচুর শাকসবজি, লিফি ভেজিটেবলস, অঙ্কুরিত ছোলা, ছোট মাছ, ডিম বা মাংস বা মাংসের মেটে এগুলো থাকে, তা ডেফিনেটলি তার অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা কমে যাবে। কিন্তু আমি আবার বলছি যে তাকে যত খুশি ডায়েট দিন, পুরো ডায়েট দিয়েও তার পুরো আয়রন ডিমান্ড কিন্তু মিট আপ করা যাবে না, তাকে বাড়তি আয়রন তাকে দিতেই হবে। স্যার, আয়রন বা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট কতটা প্রয়োজনীয় এবং কখন থেকে খাওয়া উচিত? একদম স্ট্রেট নিয়ম আছে, প্রথম থেকে 100 মিলিগ্রাম ডেইলি ফর লাস্ট 100 ডেজ, একদম ডিকটাম। মানে আমি শেষ 6 মাস প্রত্যেক দিন 100 মিলিগ্রাম করে এলিমেন্টাল আয়রন দেবো, হুইচ ইজ প্রেজেন্ট ইন আয়রন সালফেট, বিভিন্ন রকম সল্ট আছে, আয়রন সালফেট আছে, আয়রন ফিউমারেট আছে, আয়রন অ্যাসকর্বেট আছে, বিভিন্ন রকম সল্ট আছে। আমার 100 মিলিগ্রাম করে এলিমেন্টাল, নিয়মটা হচ্ছে আমার প্রেগনেন্সির ডিম্যান্ড হচ্ছে 1 গ্রাম আয়রন। আচ্ছা, আমাকে আয়রন বডিতে অ্যাবজর্ব হয় 10%। তা আমি যদি 100 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন দিই, তাহলে তার হচ্ছে 10 মিলিগ্রাম আয়রন তার বডিতে যাবে। 100 দিনে তার 1 গ্রাম আয়রন মিট আপ হয়ে যাবে। তো কাজেই আমাকে 100 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন দিতে হবে। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেসব আয়রন ট্যাবলেট আছে নর্মাল কন্ডিশনে, তাতে 100 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন দিতে হয়। আর যারা অ্যানিমিক মাতা, তাদেরকে দুটো করে দিতে হবে। স্বাস্থ্য কেন্দ্রে কিভাবে নিয়মিত চেক আপ ও রক্ত পরীক্ষা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে? ডেফিনেটলি, অবশ্যই চেক আপ করে, কারণ তার যদি হিমোগ্লোবিন চেক করে দেখা যায় যে সে অ্যানিমিক মাদার, তাহলে তার আমরা প্রপার চিকিৎসাটা করা সম্ভব। তাকে এমনিতে সাধারণভাবে প্রত্যেকটা প্রেগনেন্ট মাদার সে আয়রন ট্যাবলেট খাবে, কিন্তু যদি কোনো অ্যানিমিক মাদার থাকে, সে দরকার হলে ডোজটাকে তাকে বাড়াতে হবে। যে আমি চাই না কোনোভাবেই যে একটা মা যখন তার ডেলিভারি হবে, তার শিশু জন্ম নেবে, সেই সময় সে অ্যানিমিক থাকুক। এটা হচ্ছে আমাদের লক্ষ্য থাকা উচিত, মোটো থাকা উচিত।
আমার শেষ প্রশ্ন আপনার কাছে, পজিটিভ বার্তার দর্শকদেরকে যদি কিছু বার্তা দেন এই সম্ভাব্য অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। দেখুন, আমার মনে হয় একটা বার্তা সবারকে জানা উচিত যে 1 নম্বর হচ্ছে অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি খুব কমন একটা ডিজিজ বা ডিসঅর্ডার যাই বলুন, যেটা খুব সহজে প্রতিরোধ করা যায়। এই জন্য কী করতে হবে, একটু সচেতন হতে হবে, প্রত্যেককে জানতে হবে, সচেতন হবে, এবং আমাদের যেসব হেলথ সার্ভিস আমাদের সমাজে আছে সেই সার্ভিসগুলো নিতে হবে। স্বাস্থ্যকেন্দ্রের কাছে যেতে হবে, হ্যাঁ, বা ডাক্তারের কাছে যেতে হবে, এবং তাদের পরামর্শগুলো মেনে চলতে হবে, এইটুকুই ব্যাপার। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক Thank you. ধন্যবাদ আমাদের ধন্যবাদ। পজিটিভ বার্তা টিমের পক্ষ থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা আশা রাখি ডক্টর প্রদীপ বাবু আমাদের আজ যে সাজেশনসগুলি দিলেন তাতে আগামী দিনে যারা মা হতে চলেছেন তাদের অনেকখানি উপকার হবে। সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার।